আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি ডায়াবেটিসের পেশেন্ট আমাদের এলাকাতে বহুত আছে, বহু মানে যার হয়েছে তারা ছাড়ে না, ভালো হয় না। তো একমাত্র আপনাকেই দেখলাম যে 3-4 মাসের মধ্যে আপনি ডায়াবেটিস থেকে একদম মুক্ত, এবং ডায়াবেটিসের ওষুধ আপনি কোনোদিনই খাননি। আপনার চলাফেরা এবং খাওয়া দাওয়ার মাধ্যম দিয়ে আপনি ডায়াবেটিস শেষ করেছেন, এবং ডায়াবেটিসের পর অনেক কথা আপনি বলেছেন, যেটা আমরা দেখেছি, ইউটিউবেও দেখেছি, ব্যক্তি জীবনেও শুনেছি। আমি বলতে চাচ্ছি যে এটা সর্বসাধারণের কাজে আনার স্বার্থে এটা কিভাবে আপনি ইউটিউবে বা ওই ফেসবুকে দিলে সাধারণ জনগণ বুঝতে পারে বা কাজে আসতে পারে? আচ্ছা, প্রথমে আমি বলি যে এখানে আমার নিজের প্রশংসা চলে আসবে, নিজের ঢোল পেটানো আসবে, যদিও সেটা খারাপ। আমি কেন নিজের জ্ঞানটা বলবো না, না? না, তারপরে বলার বিষয়টা হলো এই যে যেটা আমি সক্রেটিসের কথা বললাম না, সে যে মহাজ্ঞানী ছিলেন, তাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বলা হয়েছিল। তখন সে আপত্তি বুঝতে পারেনি যে এত মানুষ থাকলো, আমি কেন জ্ঞানী হলাম। তারপরে সে বিভিন্ন জ্ঞানী মানুষের স্বর্ণাপন্ন হয়। তাদের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে যে সবাই বলছে যে আমিই তো জ্ঞানী, ও তো কি বা জানে, কতটুকু লেখাপড়া করেছে। তখন সক্রেটিস বুঝতে পারলো আসলে আমি যে জানি না সেটা আমি জানি। কিন্তু ওই বিখ্যাত ব্যক্তি যাদেরকে আমি খুব জ্ঞানী মনে করছি, কিন্তু পাবলিক তাদেরকে অত জ্ঞানী বলেনি। কারণ হলো যে তারা যে জ্ঞানী না সেটা তারা জানে, আর আমি যে জ্ঞানী না আমি সেটা জানি। তার মানে তো এইটা একটা বাধা যে আমি যখন বলবো আমি জ্ঞানী, তখন জিনিসটা বিশ্রী হবে। তারপরে উত্তরের স্বার্থে আমি কিছু জিনিস বলবো, সেটা হলো যে জ্ঞান অর্জন করা খুব দরকার অবশ্যই, কিন্তু সমস্যা হলো যে আমি খুব জ্ঞানী হলেও চাকরিটা সাধারণ না। আবার সাধারণ মানুষ একটু জ্ঞানী, সেও কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে, সংসার করছে, সবই সুন্দর করছে না। তাহলে আমি যদি ফিলসফার নিজেকে দাবি করি, আমি যদি গবেষক মনে করি, তাহলে আমি আমার লাইফটাকে পরিবর্তন করতে পারছি না, আমি অনেক অর্থশালী হতে পারছি না। তখন মানুষের মধ্যে একটা ধারণা হলো যে জ্ঞান চর্চা করার দরকারটা কি। আমি মোটামুটি জ্ঞান শিখলাম, একটু পড়ালেখা করলাম, তাহলে আপনি একটা চাকরি পেলাম, এই পেলাম, হয়ে গেল, তাই না? কিন্তু সমস্যা হলো যে আপনি সেই মানের জ্ঞানী যদি না হন, তাহলে আপনাকে যতই আমি বুঝাই এই করলে ডায়াবেটিস সারবো, এই করলে ডায়াবেটিস সারবো, আপনার মাথায় ঢুকতে চাইবে না। কারণ এগুলো অনেক জটিল জিনিস, কিছুই না, খুব সহজ জিনিস। কিন্তু আপনি যদি নানানভাবে জ্ঞানী হন তাহলে ঢুকতে সহজ হবে। যেহেতু আমি প্রচুর পরিমাণে বিবিসি শুনেছি বা কিছু পড়াশোনার পছন্দ ছিল, করেছি, অনেক জিনিস ভেবেছি, গবেষণা করেছি। ছোটবেলায় ইংরেজির ক্ষেত্রে যেটা হয়েছে, অনেক কষ্ট করে শিখতে হয়েছে। তখন আমার মাথায় কাজ করেছে যে সবাই এত কষ্ট করে ইংরেজি শিখবে, সেটা তো খুব কষ্ট। আমি যা কষ্ট করলাম, আমার ছেলে মেয়ে, আমার প্রতিবেশী, এরা যাতে কষ্ট না করে, সেজন্য আমি গবেষণা করে 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 একটা পদ্ধতি বের করেছি, যে পদ্ধতিতে ইংরেজি শেখা লাগে না, এমনি এমনি বাংলার মতো শেখা হয়ে যায়, এমনি এমনি হিন্দির মতো শেখা হয়ে যায়। ঠিক একইভাবে আমি যখন দেখলাম যে এত পয়সা কড়ির অভাব, 4 লক্ষ কোটি টাকা শেয়ার বাজার আছে বাংলাদেশে, অথচ কিছু মানুষের টাকা হলো, আর বাকিরা যারা ঢুকে টাকাগুলো সব শেষ করে বের হয়ে আসে। তাহলে সাধারণ মানুষের টাকাগুলো সব চলে যাচ্ছে খারাপ লোকের হাতে। একজনেরই কোটি কোটি টাকা, আর একজন রাস্তার ফকির। তাহলে শেয়ার বাজারে আমার একটা গবেষণার দরকার ছিল, যে এমন কিছু গবেষণা করব, আমি অনেক মানুষের টাকা খাটিয়ে দিব, খাটালে হবে কি তারাও সেই টাকাটা পেল। সেজন্য আমি একটা গবেষণা করে বের করলাম যে 5 কোটি টাকা হলে আমি বিশেষ কিছু জ্ঞান নিয়েছি। বিশেষ করে আমি একটা উদাহরণের আগের ভিডিওতেও দিয়েছি, যে বাইসেল দেখে আমি বুঝতে পারি। আমি শাহজি বাজারের কথা বলেছি যে 25 টাকার শেয়ার আমি 338 টাকা 70 পয়সায় বেচেছি, মাত্র 10 পয়সা আরও বেড়েছে। তার মানে কি, আমি ওই বাইসেল দেখে এমন একটা ক্যালকুলেশন করেছি যে 25 টাকার শেয়ার আমি 338 টাকা 70 পয়সায় বেচেছি। কিন্তু সমস্যা হলো যে আমি অল্প পয়সায় যতই লাভ করি, সেটা দিয়ে তো আমার সংসার চলবে না, চলবে না। সেজন্য আমার যেহেতু অর্থ ওই রকম নাই, যে কারণে আমি কিন্তু অ্যাক্টিভ বর্তমানে অত হতে চাই, কারণ অনেক সময় লাগে, কিন্তু আমার ইনকামটা কম। তবে যদি অনেক টাকার হতো, আমি কিন্তু এই শেয়ার বাজারে একটা সুবিধা হলো যে টাকাটা আমার কাছে থাকতে হয় না। আপনি যদি অনেক টাকার মালিক হন, একটা অ্যাকাউন্ট খুলে আমাকে বললেন যে 1 কোটি টাকা আমার অ্যাকাউন্টে আছে, আমি অপারেটরকে বলে দিয়েছি, আপনি ফোন করে কিনবেন আর বেচবেন, তাহলেই হয়ে গেল।
তাহলে এইভাবে আমার 5 কোটি টাকা যদি হয়, তাহলে আমি 5 কোটিকে, আমার বিশ্বাস যে আমি অঙ্ক করে আমি 100 দিনে ডাবল করবো, 5 কোটিকে 10 কোটি বানাবো। তাহলে একটা ল্যাংড়া, একটা খোড়া, আর একটা বিধবা নারী, একটা ইয়াং ছেলে বিয়ে করতে পারছে না চাকরির কারণে, অভাবের কারণে, তাহলে আমি বলতে পারি তোমার ছোট ভাইটার নামে একটা অ্যাকাউন্ট খুলে 1 লক্ষ টাকা রাখো, এই টাকাটা আমি নিতে পারবো। কিন্তু সুবিধা হলো আমি যে ব্যবসাটা করছি তার ভেতর দিয়ে আপনারটা আমি কিনবো, ওই লোকের যে আমি 1 কোটি টাকা ব্যবহার করছি, আপনার ভাইয়েরও আমি 1 লক্ষ টাকাটা শেয়ার বাজারে ব্যবহার করবো। তাহলে হবে কি 100 দিনে যদি 1 লক্ষ 2 লক্ষ হয়ে যায়, তাহলে প্রতিদিন তার 1000 টাকা ইনকাম করছে। কিন্তু আপনি এই দোকানদারি করছেন, ডাক্তারি করছেন, খুব যে টাকা পাচ্ছেন তা না, অনেক কষ্ট করতে হচ্ছে। তাহলে আপনাকে বললাম আপনি ব্যবসা করেন, সমাজের কল্যাণে কাজ করেন, পাশাপাশি একটা অ্যামাউন্ট আপনি ব্যাংকে রাখেন, ওইটা আমি ওই সব মানুষের টাকার মধ্যে দিয়ে খাটিয়ে আপনাকে আমি লাভ করে দেবো। এখন লাভ করে দিলে হবে কি, আমি 1 টাকাও পাবো না, কিন্তু আপনি খুশি মনে দিতে পারেন, স্বাভাবিক। আবার আমি যদি মনে করি যে মালিক তো আমাকে টাকা দেয় না, খালি ইনকামই করে নেয়, আমি মালিকের টাকাটা নিলাম না, তাহলে মালিকের লস হবে। সেজন্য আমাকেও দিবে, আমিও টাকা পয়সার মালিক হতে পারি, আমিও সমাজের কল্যাণে কাজ করতে পারি। যেটা আমি বলেছি যে একটা প্রতিটা গ্রামে একটা করে আসলে হওয়া দরকার, আপনার আশ্রম হওয়া দরকার, বৃদ্ধাশ্রম। হয়তো ঘর করে দিলাম, 10টা বা 20টা মহিলা পুরুষ বৃদ্ধ থাকলো, সারাদিন নাতিপুতির সাথে ঘুরলো, ছেলে মেয়ের সাথে ঘুরলো, খাওয়ার টাইমে আসলো, ঘুমানোর সময় আসলো। এইভাবে আমি অনেক সোশ্যাল কাজ করতে পারি। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, আমার ডায়াবেটিস ছাড়ার পেছনে কিন্তু ওটাও কারণ। আমি যে গবেষণা করে বের করলাম ইংরেজি শেখা লাগে না, এমনি শেখা যায়। তাহলে আমি যে আমার লাইফটা বরবাদ করে দিয়ে আমি এটা শিখলাম, আমি কিন্তু টাকা পেলাম না। আবার শেয়ার বাজারে যে আমি 100 কোটিকে 200 কোটি 100 দিনে বানাতে পারি, আমি একদিনে 1 কোটি ইনকাম করতে পারি, সেটা কিন্তু গ্যাম্বলিং করে না, অবৈধ হবে না। আমার কিছু গবেষণা করে টেকনিক জানা আছে, টেকনিক শিখেছি। তাহলে আমি তো অর্থশালী না, আমাকে কেউ বিশ্বাসও করবে না, যে কারণে আমাকে ওই ফান্ডটা দেয় না। যে কারণে তার মানে কি, তাহলে আমি যখন শেয়ার বাজারে 100 কোটিকে 3 মাসে 4 মাসে যখন 200 কোটি বানাতে পারবো, তাহলে আমি একটা জ্ঞান অর্জন করেছি। আমি যখন ইংরেজি এমনি মানুষকে শেখাতে পারবো, তাহলে আমি একটা জ্ঞান অর্জন করেছি। কিন্তু আমার পদ্ধতিটা ডিফারেন্ট বলে কেউ হয়তো নিল না, আমার প্রজেক্টটা লস হয়ে গেল, আমি টাকাটা ইনকাম করলাম না, আমি হাজার হাজার ঘন্টা ব্যয় করলাম, কিন্তু আমার অর্থনৈতিক উন্নয়ন হলো না। বা আমি যেটা পারি কেউ জানলো না, শিখলো না। শেয়ার বাজারে এটা করলাম, এটা কেউ জানলো না, শিখলো না। কিন্তু সুবিধাটা হলো এটা আমি ডায়াবেটিসের কাজে লাগলো। আমি যেহেতু একটা বিষয়ে গভীরভাবে গিয়ে গবেষণা করে, দর্শন চর্চা করে যেহেতু আমি এটাকে সমাধান করতে পারি, তাহলে আমার কি হলো যে ডায়াবেটিসের ক্ষেত্রে তো আমি দায়বদ্ধ না। আমি ওই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমি 2.5 মাসেই আমি সেরে ফেললাম। এখন একটু বুদ্ধি করে চলতে হয়। খাওয়া দাওয়া আমি নিজে একটু আগে দুধ চা খেলাম, আমি রস খাই, আনারস খাই, হাজার জিনিস খাই, বাড়ে না। কারণ আমার যত না খেয়ে 5 ঘন্টা ব্যায়াম করে আমার 14 নিচে যেত না। আর এখন আমি সারাদিন ফালতু খেয়েও আমি 6-এর উপরে যাচ্ছে না। তার মানে আমি ওটা তৈরি করেছি, যেটা আমি 5তলা বিল্ডিং এর সাথে তুলনা করেছি। যে 5তলা বিল্ডিং তৈরি করতে অনেক কষ্ট হবে, কিন্তু করার পরে আমি চাকরি করলাম না, ব্যবসা করলাম না, কিছুই করলাম না, খালি ঘুরে বেড়ালাম, আর 2 লাখ টাকা করে আমি মাসে ইনকাম করে আমি চলবো। যে ডায়াবেটিসের ক্ষেত্রে অন্যরকম একটা ব্যাপার হয়েছে, যে দৌড়াদৌড়ি, খাবার দাবার নিয়ম এরকম সেরকম করে যেটা হয়েছে যে আমার শরীরে চিনিটা রক্তে থাকে না। আপনার শরীরে ডায়াবেটিস নাই, আপনি যখনই খাচ্ছেন চিনি হয়ে যাচ্ছে, চিনিটা ইনসুলিন এসে চিনিগুলো ব্লাড সেলে ঢুকিয়ে দিচ্ছে। তা আমার ব্লাড সেলগুলো বন্ধ হয়ে গেছিলো, আমি বিভিন্ন কার্যক্রম করে ওপেন করে ফেলেছি। এখন আমি খেলেই চিনি ঢুকে যায়। হ্যাঁ, স্বাভাবিক মানুষের হয়তো ফাস্ট ঢুকে, আমারটা একটু স্লো ঢুকে। হয়তো খেলে 2 ঘন্টা একটু বাড়লো, তারপরে 2 ঘন্টার মধ্যে একেবারে নাই হয়ে গেল। ফলে অতিরিক্ত যখন আমি খাই, দেখা গেল যে 2 ঘন্টার জন্য আমার 10 পর্যন্ত চলে গেল, কিন্তু আবার 1-2 ঘন্টা পরে মেপে দেখছি আবার ওই 6-এ চলে আসছে, মানে গড়ে 6-ই থাকে। তাহলে এই যে একটা সুবিধা, এই সুবিধাটা পেলাম অতিরিক্ত জ্ঞান চর্চা করার জন্য। তা আমি এই কারণেই বলছি যে আমি অতিরিক্ত জ্ঞান চর্চা করেছি, বাধ্য হয়ে আমি বলছি, কারণ এটা তো অন্য মানুষ বলবে আমি জ্ঞানী কিনা, আমি জানি কিনা। কিন্তু এটা বোঝানোর জন্য যে আপনার যে ডায়াবেটিস রয়েছে, আপনি তো অল্প পড়াশোনা করেছেন, আপনি অত জ্ঞানের চর্চা করেননি, আপনি সংসার করছেন, ভালো চাকরি করছেন, অল্প পরিশ্রমে আপনি স্বাভাবিকভাবে চলছেন, কিন্তু ডায়াবেটিসে তো আপনি আটকা পড়ে যাবেন। সে ডায়াবেটিস কিন্তু আপনি সারতে পারবেন না।
তারপরে আমি বলছি যে আপনার যদি আমার ব্যাপারে বিশ্বাস হয় তাহলে আমার ভিডিও দেওয়া আছে, বিশেষ কয়েকদিন আগে আমার বোনের সাথে যে ভিডিওটা দিয়েছি সেটা প্রায় 32 মিনিটের ভিডিও। তা আমি বলবো যে এই ভিডিওটা একজন যদি 3 বার দেখে তার ডায়াবেটিস সেরে যাবে। এবং আমি এটাও বলেছি যে আব্দুল্লাহ আবু সাঈদের মতো বিখ্যাত লোক যদি আমার এই ভিডিওটা দেখে তারা আমাকে কিংবদন্তি বলবে, কারণ হাজার হাজার ঘন্টা ভিডিও দেখে আমি যেটা শিখেছি সেটা আমি 32 মিনিটেই ঢুকিয়েছি। কিন্তু রাত 1টা বাজে আমার আপা ছিল সাথে, ভিডিওটা একেবারে বিশ্রী হয়েছে, আলো সুন্দর ছিল না, আমারও একটু ঘুম ঘুম ভাব ছিল, নানা কারণ ভিডিওটা ভালো হয়নি। কিন্তু আপনার ভিডিও সবগুলো ভালোই হতে হবে এমন তো না। আমি চ্যালেঞ্জ করছি যে ওই 32 মিনিটের ভিডিও আপনি যদি মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন একটু কষ্ট হবে, ভালো লাগবে না। অনেক লক্ষ লক্ষ ভিডিও মজার মজার গান বাজনা আছে, সেগুলো দেখে আপনি মজা পেতেন। আমার জন্য আপনি 32 মিনিট ভিডিওটা দেখেন। আপনি যদি খুবই কম জ্ঞানী হয়ে থাকেন তাহলে আপনি 3 বার দেখেন, আপনি যদি মাঝারি জ্ঞানী হয়ে থাকেন 2 বার দেখেন, আপনার যদি জ্ঞান অনেক বেশি থাকে তাহলে আপনি 1 বার দেখেন, আপনি সব বুঝে ফেলবেন। নারী নক্ষত্র সব গুছিয়ে এমনভাবে ভিডিওটা তৈরি করা হয়েছে, ওখানে আমি কিন্তু সাবস্ক্রাইবার চাই, আলতু ফালতু সময় নষ্ট করেনি। ইন্ট্রো দিই, থাকে না একটা চ্যানেলে ইন্ট্রো দেয় কয়েক সেকেন্ড, এই দেয় সে, আমি করি না, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গ্যাপ ছাড়াই এক নাগারে 32 কথা বলে গেছে। ওইটা আপনি যদি একবারে না বুঝেন 2 বার দেখেন, আবার দেখেন, আপনি সম্পূর্ণভাবে আপনি এই ডায়াবেটিস থেকে মুক্ত হবেন। কারণ ডায়াবেটিস আপনার ব্রেনে সারবে, আপনার ব্রেনটা যদি সেভাবে ধরে নিতে পারে এটা খেলে ভালো হতো, ওইটা খেলে এ হতো। আপনি শখের বসে মিষ্টি খেলেন, অনুষ্ঠানে গেলেন, আপনি মাংস খেলেন, কিন্তু আপনার মাথার মধ্যে তো থাকলো যেটাতে ক্ষতি হলো। কালকে আমি বললাম না যে ফজলু তুমি তো কফি খাচ্ছ, আমার টাকা দিয়ে আমি খাওয়ালাম, আপনাকে খাওয়ালাম, কিন্তু মানিকদার কোনো ক্ষতি হচ্ছে না, তুমি ফজলু তোমার কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আমার অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু আমি খাবো। কেন খাবো? কারণ আমারও তো বিনোদন দরকার, আমারও মজা দরকার, আমারও ফুর্তি দরকার। কিন্তু সুবিধাটা হলো ওই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কফি খেলাম, হয়তো কিছুক্ষণ আমার 8-এ চলে গেল, ফুস করে আবার ওই 6-এ নেমে গেল, আমার গায়ে বাজছে না। আমি বলতে চাচ্ছি যে বিষয়টা যে আপনার ভাত রুটি, আচ্ছা সেটা আমি বলছি, তাহলে আমি অনেক ভিডিওতে বলেছি, আবারও আমি বলছি যে ভাত রুটিটা সব থেকে ভয়াবহ। আমি যতই চিনি খাই যাই করি একটা লেভেলের উপরে আমার কিন্তু যাচ্ছে না। আমি কিন্তু বলছি যে অনেক রস টস কত কি আমি খেয়ে দিচ্ছি, ওই দিন আমার 6-এর ঘরে আছে। কিন্তু আমি যখন 31শে ডিসেম্বরের প্রোগ্রামে আমি পিকনিকে খেলাম, একটা দাওয়াতে খেলাম, এরকম যে অনেকদিন পর পর আমি খাই, যখন খাই দেখা যাচ্ছে যে ঠিকই আমার 10 পার হয়ে যাচ্ছে। ভাত খেলাম, ভাতটা বা রুটির থেকে বাড়া আসে। আমরা তো গ্রামগঞ্জের মানুষ হয় আর শহরের মানুষ হয়, আমরা জন্মের পর থেকে ভাত রুটির সাথেই পরিচিত। কিন্তু এই পরিস্থিতির থেকেই বাড়ায় আমাদেরকে, যখন আমরা ভাত রুটি বাদ দিয়ে আদার্স কিছু খাই আমার জীবন যাপন করতে যাবো, সেটা খুবই সহজ। আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আমি খাবার দেখিয়েছি। ধরেন আমি 2টা শসা কাটলাম, 2টা টমেটো কাটলাম, এক জায়গায় মিশালাম, তারপরে যে মটর দানা আছে ওইটা আমি আগে সিদ্ধ করে রেখেছি, ওগুলো দিলাম, তারপরে কেশর দিলাম, কামরাঙ্গাটা একটু রিস্কি, কামরাঙ্গা হয়তো মাঝে মাঝে একটা দিলাম, যখন বাতাবি লেবু একটু মিষ্টি পাবেন তখন ওগুলো দিলেন, দিয়ে মাখালেন, মাখিয়ে আপেল সাইডার ভিনেগার 2 চামচের মতো, ওখানে ছাঁকনি আছে, ওই দিলেই দেখবেন যে স্প্রিঙ্কল হয়ে 1-2 চামচ পড়ে গেল। ওইটা আপনি মাখিয়ে নিলেন, রেখে দিলেন। আর তরকারি যত আছে, মাছের ঝোল, মাছের তরকারি খুবই ভালো, মাংসের ঝোলও নিতে পারেন, তবে একটু এড়িয়ে যাওয়াই ভালো, মুরগির মাংসটা ভালো। দেখা গেল যে ডাল আছে পেঁপে দিয়ে রান্না, তারপরে ডিম আছে বড়ি দিয়ে রান্না, লাউ রান্না করেছি দেখা গেল ডিম দিয়ে, এইভাবে অনেক তরকারি আমাদের থাকে না। তো ওই তরকারি আমি ইচ্ছা মতো একটা সসপ্যানে নিয়ে নিলাম, 1 গাদা হলো, আমি চুলায় একটু গরম করে নিলাম, আর এদিকে তো আমি শসা, গাজর, টমেটো, যার যেটা ভালো লাগে, জোর করার দরকার নাই, যে যেগুলো খেতে পছন্দ করে, কেশর, বিভিন্ন জিনিসে আমি 1 পুটলা বানালাম, তার মধ্যে আমি অ্যাপল সাইডার ভিনেগার ঢেলে দিলাম 2 চামচ বা 1 চামচ, মাখিয়ে নিলাম, নিয়ে এই যে সসপ্যানের উপরে সেই শসাগুলো ঢেলে দিয়ে দেখে 1 গাদা হলো। আর আপনি যখন খেতে যাবেন অসম্ভব স্বাদ করার পিছনে সবচেয়ে বড় কারণ হলো যে আপনি সুন্দর মিষ্টি যে বাতাবি লেবু সেটা দিয়েছেন, তারপরে মিষ্টি যে কেশর দিয়েছেন, তারপরে কামরাঙ্গা মিষ্টি দিয়েছেন, এইগুলো দিলেন। আর এগুলো যদি না থাকে আপনি বাদাম ছেলেও দিতে পারেন। তারপরে ওর মধ্যে ওটস আছে, সেই ওটস কিন্তু চালের মতো, চিড়ার মতো, সেই ওটসটা অল্প করে দিলেন, একটু ভেজে নিলেন, ওটসের মধ্যে দিলেন,
এভাবে আপনি খেলে আপনার প্রথমে একটু কষ্ট হবে, তাহলে কষ্ট যদি মনে হয় তাহলে আপনি যেটা করবেন কালায় রুটি খাবেন। কালায় রুটিতে অনেক কম, হয়তো চালে আপনার 10 বাড়তো, সেখানে আপনার 5 বাড়লো। রুটিতে হয়তো 8 বাড়তো, সেখানে আপনার 4 বাড়লো, মানে তাহলে অনেকটা কমে গেল। রুটিও আপনি খেতে পারছেন। কালার রুটি অবশ্যই ডায়াবেটিস বাড়বে, কিন্তু বিষয়টা হলো যে আমার গমের আটার থেকে হাফ বা চালের থেকে হাফের বেশি কম হবে আর কি। তাহলে সুবিধাটা হলো যে আমি যেহেতু ভাত সহজে বাদ দিচ্ছি না, পাচ্ছি না, কঠিন হচ্ছে, প্রথমে অভ্যাস হচ্ছে না, তাহলে আমি কালার রুটি খেলাম। অসম্ভব, আমি তো বলবো যে ওই যে শশা আর যে তরকারিগুলোতে আপনার পেট ভরে যাবে এবং এত স্বাদ হবে যে স্বাদের কারণে আপনি ভাত আপনার পছন্দ হবে না। আবার বাসায় গেলাম, সুন্দর খাবার আছে, ভাত দিলাম, বললাম যে আমি যে ভাত খাবো, আমার তো ডায়াবেটিসের সমস্যা নেই, আমার তো পেট যাবে ভরে, তাহলে আমি শশা খাবো কখন? আমি যে কামরাঙ্গা খাই সেটা খাবো কখন? আমি যে রস খাবো, একটা জায়গায় গেলাম মিষ্টি দিল খেতে, তাহলে তো আমি খেতে পারবো না। তাহলে আমার পেটটা অল্প থাকলো খাওয়া, আমি এই মজার জিনিসগুলো খেলাম, মানিকদা দেখাচ্ছে যে একটা জিনিস খাচ্ছে, আমি ওটা খেলাম, চা খেলাম, কফি খেলাম, আমার গায়ে বাড়ছে না। কিন্তু আমি যখন ভাত খেয়ে পেট ভরে ফেলছি তখন তো আমি অনেক জিনিস খেতে পারছি না। সেজন্য পরে কিন্তু এটাই আপনার জন্য ভালো হবে। আমি যদি ডায়াবেটিস কোনোদিন না হতো তাহলে আমি এটা হয়তো শিখতে পারতাম না, কিন্তু সুবিধা হলো যে ডায়াবেটিস না হয়েও যদি আমি এটা শিখতাম, যেমন তাহলে আমার অনেক কিন্তু বেশি মজা। আমি কিছু ডায়াবেটিসের পেশেন্টকে উপদেশ দিচ্ছি বর্তমানে আপনার কথার উপর ভিত্তি করে। সেটা হলো যে তোমার খাওয়ার টেবিলে অনেক কিছু রাখো, ভাত রুটি বাদে। এক্স্যাক্টলি। যেমন তুমি বলছো যে ভাতের থেকে বাড়া আসতে পারবো না, ভালো কথা। তুমি রুটির থেকে বাড়া আসতে পারবে না, ভালো কথা। কিন্তু ঘটনা আছে তুমি রুটি রাত্রে 4টা খাচ্ছ, 2টা খাওয়া সম্ভব। এই যে খুবই ভালো বুদ্ধি। তারপর বলছে যে তুমি ভাত খাচ্ছ 2 প্লেট, 1 প্লেট খাও। আর এর পাশাপাশি যখন তুমি দুপুরে তোমার ক্ষুধা লাগে গেল, বাসায় চলে গেলে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে, তোমার খাওয়ার টেবিলে পড়াতে শশা পড়ে আছে, গাজর পড়ে আছে, গাজরটা না খাওয়াই ভালো, মাটিতলকার জিনিস। প্রাথমিক পর্যায়ে গাজরে বাড়ে, তবে এটা শরীরের জন্য দরকার, মেটাবলিক সিস্টেমটা ভালো কাজ করে, ফলে আলটিমেটলি কিন্তু গাজর আপনাকে হেল্প করে। টমেটো আছে, পেয়ারা আছে, এরকম যে ফলগুলো আছে টেবিলের পর থাকলো, ভাতটা খাওয়ার কিছুক্ষণ আগে তুমি এগুলা একটু খেয়ে নিলে হলো কি যে তোমার ক্ষুধাটা অনেক কমে গেল। তুমি দেখা যাচ্ছে নর্মালি 1 প্লেট ভাতে তোমার পেট ভরে গেল, এদিকে গাজর খেয়েছো। তারপরে দেখা গেল রাত্রে তোমার রুটি খাওয়ার পালা, তুমি 4টা রুটি খাও। তুমি বাজারে গেছে হয়তো একটা ফল টল কলা টলা এটা সেটা খেলে, খেয়ে বাসায় গেলে, বাসায় যাওয়ার পর দেখছো যে রুটি আছে, তুমি ওখানে একটা সবজির বেশি অঙ্কের তরকারি নিয়ে নিলে, 2টা রুটি দিয়ে দেখা গেল তুমি বেশি অংশের তরকারিটা খেয়ে নিলে পেট ভরার সাথে। নিজেকে একটু কষ্ট স্বীকার করে তুমি এই খাওয়ার থেকে আস্তে আস্তে বাড়া আসো, তাতে দেখা যাবে যে তুমি আজলমকার মনে ওই যে ডায়াবেটিসের ওষুধ যেরকম চাষা চলতেছে তুমিও চলতে পারো। আপনার উদাহরণে আমি দিলাম, এবং বললাম যে সে যে চলছে এটা তার প্রমাণস্বরূপ আপনি দেখতে পারেন। তো সেজন্য আমি বলছি যে আমার যদি ডায়াবেটিস না হতো আর আমি যদি এটা শিখতাম, দুর্ভাগ্য হলো যে ডায়াবেটিস হওয়ার পরে আমি শিখলাম, যদি আগেই শিখতাম তাহলে ডায়াবেটিস আমার হতো না। আর এটার যে সুফল, যে মজা, যে শরীরের, আমি বানেশ্বর এখান থেকে 5 কিলোমিটার দূরে, আমি দৌড়াই যাবো আসবো। আপনার ছেলের বয়স কত? 20 বছর, সে পারবে আমার সাথে? আমার মুখটা দেখে অনেক একটু ভয় পাচ্ছে যে মুখের মানুষ, তার মানে এই চর্বিগুলো কেটে যাওয়ার কারণে কিছুটা প্রবলেম হয়েছে। আমি যেহেতু এলোমেলো জীবনযাপন ছিল, পেটে ভুঁড়ি নাই, আমি বালতিতে পানি তুলছি দৌড়ে, বালতিতে আমি যখন পানি ভরি তখন দৌড়ে বালতিটা নিয়ে যায়, সিঁড়িতে আমি দৌড়ে উঠতে পারি। তো এই যে সুন্দর আরাম, এটার জন্য আমি আরো একটা কথা আপনার কাছে জানতে চাচ্ছি। ঘটনা সহজভাবে আপনার সেরেছে, আরো 10টা লোকের বা 200 লোকের সারুক বা আপনার ফর্মুলাতে আসুক, এই যে রুটি আর ভাত বাদ দিয়ে মূল মন্ত্র তো এই যে কার্বোহাইড্রেটটা রুটি আর ভাতেই বেশি বাদ। যেমন আমাদের যত পেশেন্টকে আমি দেখছি তারা 3বার চা খায়, এটা ঠিক। মিষ্টি খাচ্ছে না, এটা ঠিক। রাস্তা হাঁটছে, এটাও ঠিক। বড়ি খাচ্ছে, এটাও ঠিক। আবার তার শরীরে ডায়াবেটিসের মাত্রা আছে, এটাও ঠিক। কিন্তু ওনারা একটা জিনিস আপনার সাথে পার্থক্য, ওরা ভাত খায়, রুটি খায়, মানে লাভের ফসল পোকাতে খেয়ে। আচ্ছা, তাহলে ওই জিনিসটা আপনার কাছে আমরা সহজভাবে জানতে চাচ্ছি এভাবে যে সাধারণ নিয়মে, যেমন আমার একটা ফর্মুলা খুব চলো মোশনে দিচ্ছি লোকে,
যে তোমরা খাবার টেবিলে এই জিনিসগুলো রাখো, ভাত খাতে যাওয়ার আগে এগুলা খেলে ভাতের পর চাপ কম পড়ে। ওটা নিয়ে আমি বলেছি না, আমি সাদেককে বলছি তুমি আজকে ইয়ে নিয়ে যাবে, 1 কেজি পেয়ারা নিয়ে যাবে দুপুর 1টার সময়, তুমি দিবে, আর তোমার বউ কিন্তু তোমার উপরে অত্যাচার শুরু করবে। কেন? এই দেখো আসলো, এসে ছেলেটাকে পেয়ারা খাওয়াবে, ছেলেটা ভাত খেতে পারবে না। ওইখানেই তো ভুলটা। হ্যাঁ, ওই পেয়ারাটা খেলে ভাত কম খাওয়া হবে, ওইটাই তো লাভ। হ্যাঁ, এই ধারণাটাই তো ভুল। আমি সরিষার কথা বললাম না, যে আমি সরিষাটা সেভ করার জন্য এমন ভাবে সোয়াবিন কিনছি যে সোয়াবিনে ভরে থাকছে, যেদিন সোয়াবিন শেষ অমনি ওই দেখা যাচ্ছে যে সেই সরিষা তেলটা বেশি ব্যবহার করছে। তখন আমার খারাপ লাগছে, হায় হায় হায়, এই যে সোয়াবিনটা শর্ট পড়ার কারণে, সোয়াবিনটা শর্ট পড়ার কারণে কি হলো, আমার সরিষাটা হাওয়া হয়ে গেল, আবার তো আমাকে বেশি দামের সরিষা কিনতে হবে। আসলে তো ভুল ধারণা, সরিষার দাম বেশি না। সরিষা আপনি ভাঙিয়ে নেন বা সেই মেশিনে গেলে ওরা ভাঙাচ্ছে নিয়মিত, আপনি ওখান থেকে 5 কেজি কিনে নেন, খুব বেশি খরচ না। আবার দেখেন সোয়াবিনের দাম 4 টাকা করে বেড়েছে, মাঝেও বেড়েছিল খুব একটা। আর তারপরে 1 কেজি জায়গাতে আপনি 800 গ্রামে হয়ে যায়। তারপরে বিভিন্ন সালাদ টালাদ আপনি যখন আলু ভর্তা করছেন বা ডাল ভর্তা করছেন, তখন তো আপনার সরিষার তেল লাগে। সেই সরিষাটা দোকান থেকে উন্নত মানের সেই বোতলে না কিনে আপনি নিজে ভাঙিয়ে বা সংগ্রহ করেন, তাহলে দেখা যাবে খরচটাও কমলো, আবার কাজে লাগলো। তো এটার নিয়ম হলো যে সবজি যদি একজন একটু পয়সাওয়ালা মানুষ হয়, আধা কেজি মানে 500 লিটার যদি আপনি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিনেন, তাহলে 650 টাকা দাম। আপনি একটু টাকা আছে, আপনি ব্যবহার করতে পারেন। সবজি যখন রান্না করবেন, শাক যখন রান্না করবেন, তখন ওই সরিষার তেলটাও দিবেন না, ওই তেলটা দিবেন। কিন্তু আমি এটা সবাইকে বলি না, সবার অর্থনৈতিক অবস্থা ভালো না, সরিষার তেল দিয়ে করলেই হবে, নারিকেলের তেল ভালো। তাহলে আপনি তেল যখন আপনি সরিষার খাচ্ছেন আর আরেকজন খাচ্ছে সোয়াবিনের, কিছুই পার্থক্য নাই, অথচ আপনার শরীরে 12টা বেজে যাচ্ছে, কারণ আপনি সোয়াবিন তেল খাচ্ছেন। আবার ওই ভুলটা আরেকজন করছে না, সরিষার তেল খাচ্ছে, তার কিন্তু অনেক উপকার হচ্ছে। তাহলে এই যে ছোটখাটো আপনি বললেন না সহজে আরামে, যেটা আমি ডায়াবেটিস সারতে চাই না, তা আপনি সরিষা খান, এটা তেমন কঠিন না। 2-4 আনা বেশি যদি লাগে, তাহলে সরিষার তেল খেলে তো আপনার শরীরের মেটাবলিক সিস্টেম অনেক জিনিস ইমপ্রুভ করবে, মেটাবলিক সিনড্রোম যেটা অসুখ সেটা দূর হবে, অনেক উপকার হবে। তাহলে আপনি কেন এই সরিষার তেল ছাড়া আপনি সোয়াবিন তেল খাচ্ছেন? তাহলে সোয়াবিন তেলটা বাদ দিন, অনেক সহজ হয়ে গেল। আর একটা সহজ কাজ হলো ঘুম, আরামে ঘুমান। আপনি তো 9 ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারেন, একটু ক্ষতি হলো, কাজের ক্ষতি হলো, অসুবিধা হবে না। ওই 9 ঘন্টা আপনি ঘুমালে যদি কাজের ক্ষতি হয়, তা আপনার ব্রেনটা সতেজ থাকবে, শরীরটা ভালো হবে, দেখবেন যে অল্প কাজে আপনি ভালো ইফেক্টিভ হবে। আপনি 9 ঘন্টা ঘুমাতে না পারেন, 8 ঘন্টা ঘুমান, না পারেন 7 ঘন্টা ঘুমান, যদি নাই পারেন অন্তত 5 ঘন্টা ঘুমান। তার মানে 3টা ঘর, 7-9 ঘন্টা সব থেকে ভালো, 5-7 ঘন্টা মাঝারি, আর 5-এর নিচে যখন হবে তখনই তো 12টা বেড়ে যাবে। আপনি যতই না খান ইনসুলিন কি বলে বেড়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে, 1000 ধরনের অসুখ হবে, ডাক্তারি খরচ হবে, নানা ধরনের সমস্যা হবে। আর আপনার ওই সাজেশনটা সব থেকে সেরা, যে টেবিলে থাকলে আমার হলো কি যে সবসময় আমি যেমন আমি নিজে, আমার যদিও ডায়াবেটিস নাই, আমার ব্যক্তিগতভাবে ডায়াবেটিস নাই, আমি প্রতি বছরই আমার হার্টের টেস্টের জন্য আমি ডায়াবেটিসের টেস্ট করাই, আমার ডায়াবেটিস কোনোদিন ধরা পড়েনি। তবে আমি আপনার কথার উপর ভিত্তি করে, যেহেতু আমার পেটে চর্বি ছিল, আছে এখনো প্রচুর চর্বি আছে, পায়খানা বসলে শরীর ঘেমে যায়, খাটে লাগলে শরীর ঘেমে যায়, তারপর বসে থাকতে পারিনি, চেয়ারে বসে থাকে, অনেক সমস্যা ছিল। কিন্তু আমি এখন ধরেন খাওয়া দাওয়ার মানটা অনেক কমায় ফেলেছি। যেরকম সকালে ধরেন যে আপনার বিস্কুট, চা, কলা, খেজুর খায় বাড়া চলে আসি হাতে, আবার 11টার দিক যা আপনার 4টে ভাত খেলাম, ভাতই খাই অল্প, আবার ধরেন বেলা 3টা 3:30টার দিক আবার 4টে ভাত খেলাম, রাত্রিরে যে 2টা রুটি খেলাম, সেটা তরকারি সবও হতে পারে, তরকারি বাদ হয়ে এটা অনেক আরাম। এখন যা দেখা বাড়িতে যা দেখলাম যে টেবিলের পর কাঁচা পিঁপি আছে খেলাম, নাহলে একটু সময় আছে খেলাম, নাহলে একটা টমেটো খেলাম, গাজর আছে খেলে, পেয়ারা খেলাম, যা থাকলো ওইটা। তাহলে আপনার ভাতটা খাওয়া কম লাগলো, তাই তো? দর্শক পর্যন্ত আবার দেখা হবে।